সত্যম শিবম সুন্দরম। নমস্কার সতীযাত্রা পিপাসু দর্শক মণ্ডলী, আয়োজক সংস্থা এবং স্থানীয় প্রশাসন সবাইকে গণদেবতার আশীর্বাদ ধন্য গন্ধর্ব আবিরের পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা ও শৈল্পিক অভিনন্দন। আরেকটি বিশেষ ঘোষণা, আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন সোশ্যাল মিডিয়া পার্টনার যাত্রা আমার প্রাণ সোশ্যাল মিডিয়া পার্টনার যাত্রা আমার প্রাণ। বরপুরুষ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবনাথ চিন্তামাতা কালীমাতা সিদ্ধিদাতা গণেশ বাবালোকনাথ ব্রহ্মচারী ও হিজলি বাবার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি গন্ধর্ব অপেরার 1430 বঙ্গাব্দের বিনম্র প্রযোজনা আমার স্বামী জাত হারামি। রচনা কুমার দীপ্ত, নির্দেশনা যাত্রা দ্রোণাচার্য রঞ্জন কুমার, সুর প্রচলিত নৃত্য গণেশ শঙ্কর, যন্ত্রী সংঘ মাস্টার অর্জুন বর্মন, মাস্টার অরবিন্দ হিরুবাবু, আলোধ্বনি আবির মিউজিক, নিয়ন্ত্রণে মাস্টার গুরুপদ ও মদন কুমার, দল ম্যানেজার সুকুমার বর্মন, সহকারী ম্যানেজার মদন আদক ও দেবু মিশ্র, জেনারেল ম্যানেজার নারায়ণ জানা, প্রধান উপদেষ্টা জুলফিকার আলী। পরিবেশনায় হেজলি বাবার আশীর্বাদ ধন্য গন্ধর্ব অপেরা। শুরু করছি মেষ চন্দ্রনাথ প্রতিষ্ঠিত, বিএম প্রযোজিত ও এসকে জাহাঙ্গীর পরিকল্পিত মঞ্চ দূরদর্শনীর অষ্টাদশী গায়িকা নায়িকা মেষ তিথি যাত্রার জনপ্রিয় গায়ক নায়ক কুমার সুকুমার, যাত্রার গায়ক নায়ক কুমার সুদীপ, অবর্তমান যাত্রার নবধারার একমাত্র আধুনিক গায়ক ও খলনায়ক কুমার দীপ্ত অভিনীত গন্ধর্ব অপেরার 1430 সালের সারা জাগানো সামাজিক যাত্রাপালা আমার স্বামী জাত হারামি। আমার স্বামী জাত হারামি, আমার স্বামী জাত হারামি। অশ্লীল নাচ গান করতে তো লজ্জা করছে না? লজ্জা করবে কেন ড্যাডি? এটাই তো বর্তমান যুগে মডার্নিটি। ওর এই মডার্নিটি তোর জীবনে এনে দেবে ভয়ঙ্কর পরিণতি। যত ভয়ঙ্কর পরিণতি আসুক না কেন,
দেখ, এখনো ফাঁকা পড়ে আছে তোর স্মৃতি। আমি কোনোদিন বিয়েই করবো না, এটাই আমার নীতি। এখন বুঝবি না রে মা, এখন বুঝবি না, বুঝবি সেদিন যেদিন তোর হবে নাতি। ড্যাডি ওইসব বাচ্চা কথা বন্ধ করো। কি বললি? আমি বাজে কথা বলছি? তাহলে কাজের কথা কি তুই আমাকে শিখিয়ে দে। ড্যাডি আমি অর্থের আমি যাত্রের নেশায় তোর দাদা তোর চোখে পরিয়ে দিতে চাইছে রঙিন চশমা, আর তোকে নিয়ে পারতে চাইছে লোভ লালসার ফাঁদ। ফাঁদ? হ্যাঁ, ফাঁদ। যে ফাঁদে ধরা পড়বো তুই, আমি, আমরা সবাই। তাই বলছি রে মা, তাই বলছি, খুলে ফেল তোর শরীর থেকে এই উগ্র আধুনিকতার পোশাক। মন থেকে মুছে ফেল কালিমা, শরীর থেকে নামিয়ে দে লালসা, আর চোখ থেকে খুলে ফেল তোর ওই রঙিন চশমা। তাহলে তো দেখতে পাবি এই জগতের সাদা আলো। Daddy! তাই যাওয়ার সময় তোকে একটা কথা বলে যাই মা, যখন আমার মতো তোর বয়স হবে তখন বুঝবি কি ভুল করেছি আমি। বাবার কথা শোনাই ছিল ভালো ভালো ভালো। ডিসকাস্টিং, অসহ্য। সুস্থ পরিবেশটাকে অসুস্থ করে চলে গেল। এসে গেছি পরিবেশ সুস্থ করতে। থানার দারোগা রাকেশ তার পকেট ভর্তি করতে এই বাড়িতে চলে এসেছি। কথাই আছে, লাগে টাকা দেবে গৌরী সেন, কিন্তু আমার ক্ষেত্রে গৌরী সেন নয়, টাকা দেবে এই বাড়ির বড় ছেলে। আপনার কথা বলছেন কেন স্যার? এই আপনাদের মতো দারোগাগুলোকে বাঁচিয়ে রেখেছেন আমার দাদা। তোমার দাদা ছিল বলেই তো হাড়ির ভাত খেতে পাচ্ছি। আপনি তখন সাপের পাঁচবা দেখেছেন, মাছ গেলে সরকারের কাছ থেকে মাইনে নিচ্ছে, এদিকে দাদা আপনাকে মাসে মাসে ঘুষ দিচ্ছে। ঘুষ বলো না, শুনতে খারাপ লাগে। ধরো কোন রাজনৈতিক নেতা যদি সাধারণ জনগণের কোনো কাজ করে দেয়, তারপর জনগণকে সেই নেতার টেবিলের নিচে টাকা দিতে হয়, তাহলে সেটা কি ঘুষ? তারপর কালীঘাট থেকে দক্ষিণেশ্বর মন্দিরে লাখো লাখো মানুষ বাক্সে টাকা দিচ্ছে, তাহলে সেটা কি ঘুষ? নেতা নিলে ঘুষ নয়, ভগবান নিলে ঘুষ নয়, শুধু পুলিশ নিলে ঘুষ। আপনার মতো খচ্চর দারোগা আমি আগে কখনো দেখিনি। কিন্তু তোমার দাদা এখন আসছে না কেন? আসবে আসবে, একটা কথা মনে রাখবে, আমার দাদা ঘড়ির কাঁটা দেখে চলে না, বরং ঘড়ি আমার দাদাকে দেখে চলে। তাই অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে তার জন্য যার ছবলে গোখরো সাপও এই পৃথিবীতে দ্বিতীয়বার জন্ম নিতে ভয় পায়। সাকি অপেক্ষার ঘড়ির কাঁটা যখন পৌঁছবে তা তৈরি করা সময়ের ঘরে, তখনই বলে উঠবে কে ওখানে? रिश्ते में मैं तेरा बाप लगता हूँ, लेकिन लोग मुझे कहते हैं हरामी। নমস্কার, সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন তো? হ্যাঁ, কি বললেন? আমার গলায় এটা কি? বলছি, এটা হচ্ছে মদ, এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে শাক। একটা কথা ভালো করে মনে রাখবেন, মদে বৃদ্ধি বুদ্ধি, দুধে বৃদ্ধি শক্তি, আর শাকে বৃদ্ধি মল। অর্থাৎ মদ খাই বুদ্ধির জন্য, দুধ খাই গায়ের শক্তির জন্য, শাক খাই মল মানে পায়খানা পরিষ্কার করার জন্য। এই তিনটি জিনিস ঠিক থাকলে আমরা সবাই ঠিক থাকবো। এর সঙ্গে আরও তিনটি জিনিস আমাদের মানব জীবনে ভীষণ প্রয়োজন। একটা ভালো বাড়ি, একটা ভালো গাড়ি, একটা ভালো নারী। ভালো বাড়ি আমার আছে, ভালো গাড়ি আমার আছে, কিন্তু ভালো নারী আমার নেই। তাই ভালো নারীর সন্ধান যদি পেয়ে থাকেন যোগাযোগ করবেন হারামি প্রাইভেট লিমিটেড, সোনাগাছি রোড, ল্যান্ড নম্বর 9017। মনে থাকবে। তবে হ্যাঁ, এই বোতল বাদ দিলে আপনারা আমরা কেউই বাঁচতে পারবো না। একবার ভেবে দেখুন, বোতলেই শুরু, বোতলেই শেষ। 0 থেকে 5 বছর পর্যন্ত দুধের বোতল, 5 থেকে 10 বছর পর্যন্ত স্কুলে জলের বোতল, 10 থেকে 15 বছর পর্যন্ত পেপসির বোতল, আর 15 থেকে 25 বছর পর্যন্ত ইংলিশ মানে রামের বোতল, আর 50 থেকে শুরু হয়ে যায় স্লাইনের বোতল। তাহলে আপনারাই বলুন, এই বোতল বাদ দিলে আর কিছু থাকবে গো? কিছুই থাকবে না, কিছুই থাকবে না। সে না হয় বুঝলাম, কিন্তু ওই দেবুজি পরপর মাথা চারা দিচ্ছে। কি চাইছে ও? ন্যায্য পাওনা। এই তো দেবু এসে গেছে ন্যায্য পাওনা আদায় করার জন্য। দেবু, কেমন আছিস? বাড়ির সবাই ভালো তো? আমার বাড়ির খবর না নিয়ে আমার টাকা কবে ফেরত দেবেন সেটাই বলুন। এই চুপ! এইসব কথা পাবলিকের সামনে বলতে হচ্ছে নাকি? হরম যথা কথা কাজ। আমি আপনার মুখোশ খুলে দেবো। আমাকে চাকরি দিবেন বলে 10 লক্ষ টাকা দিয়েছেন, সেই টাকা দিয়ে আপনি কি করেছেন? সত্যি কথা বলতে কি সেই টাকা দিই? হ্যাঁ, ওই টাকা দিয়ে। সত্যি কথা বলতে কি সেই টাকা দিই? হ্যাঁ বলুন, ওই টাকা দিয়ে। দুটো মাগি পুষেছি। কি বললেন? কাউকে
বলবেন না দুটো মহিলা পুষেছে, কিন্তু সেখানেও বিপদ। বিপদ? বিপদ মানে বিপদ। তাই তো বিপদের ব্যাখ্যা করতে গিয়ে আমার সামনে যারা ইয়াং বন্ধুরা আছেন তাদেরকে একটা বার্তা আমি দিয়ে যাই, বিয়ে করো বন্ধু, কিন্তু সাবধানে বিয়ে করবে। যাকে বিয়ে করবে কপালে সিঁদুর রং লাল, ঠোঁটে ঠোঁট পালিশ রং লাল, হাতে নেল পালিশ রং লাল, পায়ে আলতা রং লাল। আর লালের সংকেত কি? বিপদ। তা বিয়ের পর আমরা বিপদ সংগ্রহ করে আনছি তো নাকি? তাহলে এখন শান্তি কোথায়? আছে, শান্তি আছে। স্বামী যখন মারা যাবে স্ত্রী পরবে কপালে সাদা ফোঁটা, গায়ে পরবে সাদা ব্লাউজ, পরনে পরবে সাদা শাড়ি। তখন সে নিজেই বলবে, যাক বাবা আমার স্বামী মারা গেছে, এখন আমার ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। বাজে কথা বাদ দিয়ে আমার টাকা কবে ফেরত দেবেন বলুন? আমার সংসার আর চলছে না। টাকা ফেরত দিতে পারবো না, খরচা হয়ে গেছে। এইভাবে মানুষ সঙ্গে কতদিন চলবে? যতদিন চলে। আমি আপনার নামে কেস করবো। ঠান্ডা মাথায় শোনো, দাদার সঙ্গে এভাবে লড়তে যাবে কি ঠিক আছে? এতে তুমিও মরবে এবং তোমার সংসারটাকেও মারবে। তাই বলছি ঝামেলা না করে এখান থেকে চলে যাও। ও, তুই এখান থেকে যা। যাচ্ছি দাদা। আমি আর শেষ দেখে ছাড়বো। আচ্ছা দেবু, কটা বাজে? জানি না। ও, কটা বাজে সেটাও জানিস না? না জানি না। আমার তো মনে হয় 12টাই বাজবে। আপনি কি করলেন? একেবারে মিটিয়ে দিলেন ওর সংসারের জ্বালা। ঝোঁকে গনে হিস্সা এলো। জন, লাশটাকে নিয়ে গিয়ে নদীর জলে ভাসিয়ে দিন। জান বলছে ওকে বস, ওকে। আচ্ছা, এতক্ষণ ধরে আপনারা কি ভাবলেন আমি ভিলেন? না, আমি ভিলেন টিলেন কিছু নই। আমি আপনাদের মতো সাধারণ মানুষ। নেহা চাকরি দেওয়ার নাম করে ওর কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছিলাম, সেটা ফেরত দিতে পারবো না বলে ওকে পাঠিয়ে দিলাম অন্ধকারের গলি। চলি। এই রে, আমার নামটাই তো বলা হলো না, ভালো করে শুনে রাখুন। আমার নাম পুষ্পা। পুষ্পাঘর আমি। লোকে বলে আমি নাকি যত হরমি। হায়, কি কপাল বলি, আমার এই সংসারে সব বসে বসে খাচ্ছে। বিবাহযোগ্য একটা মেয়ে বিয়ে দিলে পরে বাড়ি চলে যায়, তা না, তাকে বসিয়ে খাচ্ছে। এদিকে মানুষ ছেড়েও বিয়ে করলো না, সংসারে কাটতে আমার দম বেরিয়ে গেল। এইসব আদিক্ষেতা দেখলে আমার গা জ্বলে যায়। তোমার এই সুন্দর গাটা না জ্বালিয়ে এবার এখান থেকে কেটে পড়লে তো বেঁচে যায়। কি বললি? আমি এখান থেকে কেটে পড়বো? এটা আমার সংসার, কেটেই যদি পড়তে হয় তোরা এখান থেকে কেটে পড়। ঢং দেখলে গা জ্বলে যায়। কে বলেছে এটা তোমার সংসার নয়? বাবা তিল করে গড়ে তুলেছিল এই ছোট্ট সংসারটা। মা মারা যাওয়ার পর বাবা তোমাকেই তো এবারের বউ করে আনলো। কই আমরা তো তোমাকে ভিন্ন চোখে দেখিনি, বরং বাবা মারা যাওয়ার পর তোমাকেই আমরা এবারের গার্জেন হিসেবে মেনে এসেছি। তাহলে কেন শুধু তোমার জন্য আমাদের এই সুখের সংসারটা তছনছ হতে চলেছে? হবে না, 100 বার হবে। সব করে বেকার মণ্ডলী এই সংসারে কারি গেছেন আর হই করে বেড়াচ্ছে। ঢং দেখলে গা চলে যায়। আচ্ছা মা, তুমি কোন ধাতুতে গড়া বলতে পারো? আমি ধাতু দিয়ে গড়া নই, আমার রক্ত মাংসের শরীর। না, তোমার রক্ত মাংসের শরীর নয়। তোমার শরীরে রক্তের বদলে আছে পোড়া মোবিল। তোমার শরীরে হাড়ের বদলে আছে লোহা, আর চামড়ার বদলে আছে প্লাস্টিক। মাগো, এই সংসারটাকে তুমি আপেল নাশপাতি পেয়েছো যে কেটে টুকরো করে ভাগ করে দিতে চাইছো। ভাগ করবো না, তাড়াবো। সব কটাকে বাড়ির থেকে তাড়াবো, তবেই আমার নাম বেন্দুবালা। আমার শরীরে দয়া মায়া বলে কিচ্ছু নেই, আছে শুধু হিংসা, ছলনা আর মোহ। তোমার ওই মোহে মন ভরে কিন্তু পেট ভরে
করে না মা। মাগো যে দেখো দেশ আজ কত অসহায়, অভিভাবকের জনদরদে নেতা নেত্রীর বড় অভাব, সমস্যার সমাধান কেউ করতে পারছে না। তাই বলছি মাগো এবার তুমি ভোটে দাঁড়িয়ে যাও। তোমার মতো জননেত্রীকে দেখে জনগণ মাথায় তুলে নাচবে না চিতার আগুনে পোড়াবে, সেটা জনগণই ঠিক করে দেবে মা। তোর এত বড় সাহস, তুই আমাকে অপমান করিস? আহা! ঠ্যাং দেখলে গা জ্বলে যায়। আজ আমি জায়গা ছেড়ে চলে যাব। কোথায় যাবে মা? বলি কোথায় যাবে? কোথাও সুখ নেই, শান্তি নেই। তাই বলছি মা, মনটাকে গরল না করে সরল করো, তাতে সংসারে শান্তি বজায় থাকবে। এলেন ধার করে লেখাপড়া শেখার ডাক্তার এলেন। মাগো, জীবনটাকে হাইরোড মনে করে ব্যথা বেদনা, সুখ দুঃখ আর হাসি কান্নাগুলোকে ছোট্ট ছোট্ট গ্রাম মনে করে দুপাশে ফেলে রেখে ভাগ্যের বাম্পারে ধাক্কা খেতে খেতে প্রগতির হেডলাইট জ্বালিয়ে আদর্শের স্টিয়ারিংয়ে হাত রেখে শরীর নামক ব্রেক ফেল হওয়া লরিটাকে নিয়ে লক্ষ্য আর কর্তব্যের নিশানায় পৌঁছবার জন্য ছুটে চলেছি। আর সেই রাস্তার মাঝে তুমি কাঠ ফেলে দিচ্ছ মা। কতবার বলেছি ওই ধিঙ্গি মেয়েটার বিয়ে দেওয়ার ব্যবস্থা কর, তাতে সংসারে খরচ তো কমবে। খরচ কমাতে হবে না মা। আমাকে মা বলে ডাকবি না, বেহায়া মেয়ে কোথাকার। এখন তুই আমার চোখের সামনে দিয়ে ঘুরঘুর করে বেড়াচ্ছিস। দূর হ, দূর হ তুই আমার চোখের সামনে থেকে। ঢং দেখলে গা জ্বলে যায়। বলো না মা, অমন করে বলো না। তোমরাই তো আমার বিয়ে দিচ্ছ না। তোমরা যদি আমার বিয়ে দিতে, আমি কি না বলতে পারতাম বলো? চুপ কর রে বোন, তুই চুপ কর, দেখবি একসময় সব ঠিক হয়ে যাবে। দাদা, যোগের ঘরে বিয়োগ করলে সে অঙ্ক কোনোদিনও ঠিক হয় না। মিতা, আর নকশি কাঁথা লালসা ছুটফুটিয়ে সেলাই করলে সে কথাও কোনোদিনও ভালো হয় না। মিতা, তোমরা আমাকে অবহেলা করে দূরে সরিয়ে দিতে চাও, তাই না? এই পর্দা ডাক্তার আমার মুখে দিকে তাকিয়ে কোনো কলঙ্কে দাগ আছে নাকি? না রে বোন, না। এই ছোট, আমার সারা শরীরে খুঁজে দেখ না রে, কত বেহায়া বলে লেখা আছে কি না? তাহলে কেন আজ আমি এই সংসারের বোঝা বলতে পারো? চুপ কর বোন, চুপ কর। তোর কথাগুলো বিষের ফলার মতো মিথ্যে। ঢং দেখলে গা জ্বলে যায়। মা, আজ একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ বড় খোকা। এই ধিঙ্গি মেয়েটার বিয়ে দেওয়ার ব্যবস্থা কর, আর নিজেও একটা বিয়ে করে নে। কারণ এই সংসারে আমি একটা কাজও করতে পারবো না। বলে কথাটা কানে ঢুকেছে? আচ্ছা মা, তুমি কি একটু আস্তে কথা বলতে পারো? জানো আস্তে কথা বলতে যাবো কেন? আমি কি চোর যে আস্তে কথা বলতে যাবো? ঢং দেখলে গা জ্বলে যায়। মাগো এমন অসভ্যের মতো চিৎকার না করে এবার একটু শান্ত হয়ে কথা বলার চেষ্টা করো না মা। কারণ বাবা তোমাকে দ্বিতীয়বার বিয়ে করে এ বাড়িতে আনলেও আমরা যে তোমাকে মাতৃক জ্ঞানে পুজো করি মা। আর সেই কারণে তো বলি, আমি তোদের আসল মা নই, আমি তোদের নকল মা। না মা না, তুমি যে আমার আসল মায়ের চেয়ে অনেক বড় মা। আর মাকে কি কখনো নকল করা যায় মা? যায় না মাগো। আজকালকার দিনে কম্পিউটার কিংবা মেগা সিটির হাই স্ট্যাটাসের ছেলেমেয়েরা দুধের পরিবর্তে খাচ্ছে মাদার ডেয়ারির প্যাকেটের দুধ কিংবা টিনের কৌটার দুধ। আর তাই তো তারা বড় হয়ে হচ্ছে ক্রিমিনাল অথবা কলগাল। কিন্তু শুধু আমি নই মা, তারাও জানে যে মানবতাহীন ব্যবসার জন্য দুধকে ফিল্টার করে নকল মায়ের দুধের মতো টিনের কৌটায় কিংবা প্যাকেটে ভরা যায়, কিন্তু মাকে কখনো ফিল্টার করে টিনের কৌটায় কিংবা প্যাকেটে ভরা যায় না মা, যায় না। তবে আজ আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমার শরীরে যে নোংরা প্রবেশ করেছে তা আমি একদিন পরিষ্কার করে দেবই। হ্যাঁ, নোংরা তোমার শরীরে রক্তের বদলে যে পোড়া মোবিলটা আছে তা পরিষ্কার করে দেওয়ার জন্য আমি ঢুকে দেবো ফিল্টার। মাগো, তোমার শরীরে হাড়ের বদলে যে লোহাগুলো আছে সেই লোহাগুলো পরিষ্কার করার জন্য ঢুকিয়ে দেবো চুম্বক। মাগো, চামড়ার বদলে প্লাস্টিক আছে, তা পরিষ্কার করার জন্য ঢুকিয়ে দেবো গ্যাস লাইট। তোরা কি আমার সঙ্গে ফাইট করতে চাস? ফাইট করতে চাই না মা, ফাইট করতে চাই না। তবে আজ এখনই আমি তোমাদেরকে একটা সুখবর দিতে পারি। সুখবর? হ্যাঁ, সুখবর। আর সুখবরটা হলো আগামী 15 তারিখ আমি বিয়ে করছি। বিয়ে? হ্যাঁ বিয়ে, কিন্তু মজার ব্যাপার হলো যে মেয়েটির সঙ্গে আমার বিয়ে হবে তাকে আমি চোখে দেখে নিয়ে তার ছবিও রাখি। মানে বাবার এক বন্ধুর মেয়ে, বাবা তার বন্ধুকে কথা দিয়েছিলেন তার মেয়ের সঙ্গেই আবার বিয়ে দেবে। হুট করে নয় মা, হুট করে নয়। আমি যে
সে কয়েকদিন আগে কাজের জন্য বাইরে গিয়েছিলাম, আমি যেখানে ছিলাম ভদ্রলোক সেখানে ছিলেন। ভদ্রলোক আমার সঙ্গে দেখা করে আমার মুখের কথা শুনে একেবারে লাফিয়ে উঠলেন। তারপর বাবার লেখা চিঠিটা তোমাকে দেখালেন, তাই তো? ঠিক তাই। আর বাবার লেখা চিঠিটা পড়ে আমি বিয়েতে মত দিয়ে দিলাম। কি করে সেটা বলতে পারবো না, তুমি যতটুকু শুনেছি সে যেমন রাধে তেমনি চুলও বাঁধে। ও ও ও, ঠিকানা ঠিকানা হ্যাঁ, হ্যাঁ, ঠিকানা, তো আমি ঠিকানা, কি বলবো? ঠিকানা কোথায়? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিঠি চিঠি চিঠি, বাবার লেখা চিঠিটা তো আমার কাছেই আছে। দেখি তো চিঠিতে কি লেখা আছে, কি লেখা আছে। চিঠিতে লেখা আছে, মেয়ের বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলা, নদীপথে যেতে হবে। তাহলে বড়দা হ্যাঁ। বিয়ের আয়োজন শুরু করে দিই। শুরু করে দাও, শুরু করে দাও, শুরু করে দাও। তাহলে তো খুব মজা হবে। তোদের ঢং দেখলে আমার গা জ্বলে যায়। বড়দা, হ্যাঁ, বড়দা, আরে বল। বলি যে মেয়েটার সাথে বিয়ে হবে সেই মেয়েটা দেখতে কেমন রে? আরে তোর চিন্তা করিস না, চিন্তা করিস না। তোর বরটা থেকে বিয়ে করবে সে দেখতে খুব সুন্দরী হবে। দাদা সত্যি কি তুই? তারে আমি চোখ দেখিনি, দারুণে গল্প শুনেছি। আরে আমি চোখ দেখিনি, দারুণে গল্প শুনেছি। শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। আরে আমি চোখ দেখিনি, দারুণে গল্প শুনেছি। আসতে যেতে ছলকিয়া আসতে যেতে ছলকিয়া যায় জীবন, বইতে পারি না কারো মন। ভালোবাসার ভালো কথা শুনে নাকি শিহরিয়া যায় শুনেছি। আরে আমি দারুণে গল্প শুনেছি। গল্প শুনে আমি অল্প ভালোবেসেছি। আরে আমি নমস্কার, নমস্কার, নমস্কার। আজ সোনাডাঙ্গা গ্রামে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, সেই রক্তদান শিবির উপলক্ষে সান্ধ্যকালীন এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই অনুষ্ঠানে গান গিয়ে শুভ সূচনা করবে আমারই এক পরম বন্ধু রক্তিম। তবে এদের মতো শিল্পীদের শ্রোতারাই ভগবান, তাই গান যদি ভালো লেগে থাকে তাহলে একটু হাতের তালি দিয়ে শিল্পীদের উৎসাহিত করবেন। তাহলে শুরু করছি আজকের অনুষ্ঠান। গানে আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবন মোর শুধু গীতিময়। গানে আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবন
আশীর্বাদে পেয়েছি যিশু। আমি আর গাইতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কয়েকদিন হলো ঠান্ডা লেগেছে, তাই গলাটা ভীষণ ব্যথা করছে। গলা ব্যথা করছে, তাহলে কি হবে এখন? কি করব আমি? কি করব? এই গ্রামের মান সম্মান, আমার মান সম্মান সবচেয়ে নষ্ট হয়ে যাবে। এত দর্শক এসেছে এই অনুষ্ঠান শোনার জন্য। কি করব আমি? কি করব? এমন কি কেউ নেই যে এই গ্রামের মান সম্মান রক্ষা করবে? গুরুর আশীর্বাদে পেয়েছি যিশু, আজ তা ভরিয়ে দেব দূর বহুদূর। সাধনা সফল যদি গো আমার, স্নেহ দে গুরুদেব বুকে টেনে নে। গুরুকে জানাই আমি শ্রদ্ধা প্রণাম, তাই তো গুরুর মান রাখতে এলাম। নাও, চেষ্টা করো বন্ধু, পারবে না? গাও বন্ধু, গাও। গানে আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবন মোর শুধু গীতিময়। শোনাতে গান আমি এই আসরে, শুনিয়ে যেতে চাই সুরে সুরে। গানে আমার পূজা, গানে পরিচয়, গানে পরিচয়, গানে পরিচয়, গানে পরিচয়। আজ তুমি আমার মান রেখেছো। কে ভাই তুমি? তোমাকে ঠিক চিনতে পারলাম না। কে তুমি? যাযাবর। যাযাবর? হ্যাঁ, আমি যাযাবর, কুড়াই পথের নুড়ি। আমার জড়তার যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি। সালাম, আমি যাযাবর। সালামি যাযাবর। যাযাবর? হ্যাঁ। কিন্তু তোমার চলে কি করে? কেন? এত বড় পৃথিবীতে একটা পেটও ঠিক চলে যায়। তা হঠাৎ করে এখানে ঢুকে পড়লে কেন? আরে দূর ব্যাস সালা, তখন থেকে শুধু খাটের করে যাচ্ছে। আরে গান শুনে ঢুকে পড়েছে বাবা। তোমার গলাটা তো ভারী মিষ্টি। হ্যাঁ। তুমি তো দারুণ গান গাচ্ছ। আর তুমিও তো ফাটিয়ে দিয়েছো বাস গান গেয়ে। আরে দাও করো, দাও একটু লেগ ডান্স, মানে পায়ের ধুলো দাও। আরে দাও না বাস। এই ভদ্রভাবে কথা বলো। ঠিক আছে হাতে খাটা করে কথা বলে কি আছে? মানুষের সাথে একটু ভদ্রভাবে কথা বলতে পারো না? তাতে তো সালাই টাকা লাগে না। ঠিক আছে, তুমি সালা আমাকে চোর ভাবছো? একদম আমার সাথে ভদ্রভাবে কথা বলবে, নাহলে দেবো না একখানা ঘুরিয়ে। নেহাতে এখানে গান শুনে ঢুকে পড়েছি। মামু। মামুটাকে? আরে তোমায় বলছি বস। কি বলে? আমি মামু? আরে এটা কে রে? এই শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আরে বলো না বস। আচ্ছা, তোমার নাম কি? অত সাল 108 ঘন্টা দাম তো কথা বলবো। এই যেমন ধরুন গেরা পটলা। না, আমি ওইসব নামের কথা জিজ্ঞাসা করছি না। আমি জানতে চাইছি তোমার ভালো নাম কি আর তোমার উদ্দেশ্য কি? আরে বিশ্বাস করো বস, কোনো খারাপ উদ্দেশ্য নেই এখানে আসিনি। আরে মা কালীর দ্বীপে বলছি, মা সাতলার দ্বীপে বলছি। ও বিশ্বাস হচ্ছে না তো? এই তোমার নাক ছুঁ বলছি। তুমি আমার নাক ছুঁতে গেলে কেন? আরে বাবা, মানুষ সত্য কবুল করার জন্য তো গাছ হয়ে বলে, মাথা চো বলে, আর তুমি আমার নাক ছুঁতে গেলে কেন? তো নাকটা কেন ছিলাম বস? তো নাকটা না হেব্বি শুন। আর কি লম্বা, এইরকম লম্বা নাক আমি আগে দেখিনি তো। যাকে ওইসব কথা বাদ দাও। এই শোনো, আজ তুমি আমার গ্রামের সম্মান, আমার সম্মান রেখেছো, তাই তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। আরে জবা, তুই কেমন ভড়কে দিলাম বল? আরে বাবা, আমরা তো তোমাকে চিনতেই পারি না। বাহ, তুইও জবাকে হার মানিয়ে দিলি। বেশ, তোরা দুজনে গল্প কর, আমি এখন আসছি। অচিন্ত, আমার এখন অনেক কাজ রয়েছে। অচিন্ত, আসছি বোন, আসছে। সত্যি তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এটা আবার অবাক হওয়ার কি আছে মশাই? আমি তো আমার সাথে কর্তব্য পালন করেছি। জানি জবান, আজ যদি তুমি সময় মতো নাচতে তাহলে আমার যে কি হতো একমাত্র ভগবানই জানে। যাকে ওসব কথা বাদ দাও। এই আমাদের বিয়েটা কবে হবে? জানো রক্তিম, আমি যতই তোমার কাছে আসছি ততই যেন আমার মনের মধ্যে একটা ভয় বাসা বাঁধছে। ভয়? কিসের ভয়? তোমার আমার এই ভালোবাসা ওই শরতের মেঘের মতো আমার জীবন আকাশ থেকে যদি কোনোদিনও হারিয়ে যায়। তুমি হাসছো। হারিয়ে যাবে কেন? দেখো,
দেখো ভালোবাসা হলো প্রজাপতির মতো রক্তিম। তাকে যদি তুমি শক্ত হাতে ধরো তখন সে কিন্তু মরে যাবে, আবার আবার তাকে যদি তুমি আলতো হাতে ধরো তখন সে কিন্তু উড়ে যাবে। তাই মনের মধ্য দিয়ে সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে হয়। কিন্তু কিন্তু সে ভালোবাসা আমি পাবো কোথায়? তুমি হলে বড়লোক বাড়ির ছেলে, আর আমি সামান্য একজন ড্রাইভারের বোন। আচ্ছা আচ্ছা জবা, আমি বড় বাড়ির ছেলে বলে তুমি আমাকে ভালোবেসেছিলে? যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম সেই দিন থেকেই আমি তোমাকে ভালোবেসেছিলাম। আর সেই ছেলেটা আজও তোমার সামনে দাঁড়িয়েছে। রক্তিম। আরে বাবা, বড় লোকের ছেলে হলে কি হবে, বড় মাপের মনটা তো আমার আজ। তুমি পারবে রক্তিম, তুমি পারবে এইভাবে সহজ সরল ভাবে সারা জীবন আমার পাশে থাকতে? পারবো, আমি নিশ্চয়ই পারবো। তবু যেন মাঝে মাঝে আমার ভয় হয়, মনে হয় তোমার বাবা তোমার দাদা আমাদের এই ভালোবাসার সম্পর্কটা মেনে নিতে রাজি হবেন তো? আরে বাবা, ওদের কথা তুমি ভাবছো না? রক্তিম। বাবা দাদাকে রাজি করানোর দায়িত্ব তো আমার। এই রক্তিম, তুমি সত্যি বলছো? হ্যাঁ। তুমি সত্যি বলছো সত্যি রক্তিম? সত্যি সত্যি রক্তিম, আমরা আছি আর জনমে থাকবো আবার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার। এই জনমে আমরা আছি, যুগে যুগে আমরা জনমনে এই ভুবনে। এত বড় অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। ওরা কি ভেবেছে যে বীরেশ্বর ঘর আমি মারা গেছে আমার বিষয় সম্পত্তি সব নিলাম করে দেবে? না না না, আমি বেঁচে থাকতে তা কিছুতেই সম্ভব নয়। ঝোঁকে গানে হিস্য হলো। বড় হোক তুই। আমি এই সংসারে বড় ছেলে হিসাবে বলছি, এই অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। তাই তোমাকে পরিষ্কার কথাটা জানিয়ে দিচ্ছি বাবা, ওই অচিন্ত ড্রাইভারের বোনকে আমি বৌমা হিসাবে মানব না। আর এই কথাটা তুমি রক্তিমকে জানিয়ে দিও। রক্তিম, এই রক্তিম, আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ। কিছু বলবে বাবা? তোর সঙ্গে আমার কিছু কথা আছে। বেশ বলো বাবা। তুই নাকি দিল্লি যাওয়ার জন্য তৈরি হচ্ছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ। কিন্তু দিল্লি যাওয়ার আগে
তোর সঙ্গে আমার কিছু কথা আছে। ঠিক আছে বড় বাবা বলো। তুই নাকি অচিন্ত ড্রাইভারের বোনকে ভালোবাসিস আর তাকে বিয়ে করে ফেলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি যা শুনেছো সবই সত্যি। রক্তিম, তুই বোধহয় ভুলে যাচ্ছিস বাবা, সামান্য ড্রাইভারের বোন কখনো এই বাড়ির বউ হতে পারে না। তাই তোর সিদ্ধান্ত পরিবর্তন কর। না না বাবা না, রক্তিম যে সিদ্ধান্ত নেয় সেটাই ফাইনাল। আমি মরে যাবো, তুমি সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবো না। আর এই কথাটা তুমি ভালো করে জেনে রাখো। তবু তোর ভাবা হচ্ছে সামান্য একটা ড্রাইভারের বোন এ বাড়ির বউ হতে পারে না। এই বংশের একটা সম্মান আছে, তুই কি চাস সেই সম্মান মাটির সঙ্গে মিশে যাক? তোমরা তো তোমাদের মতো বলছো দাদা, কিন্তু কিন্তু একবার কি ভেবে দেখেছো, আমি যদি কথা দিয়ে কথা না রাখি তাহলে তাহলে মেয়েটার অবস্থা কি হবে? হয়তো হয়তো সে আত্মহত্যা করবে। বাবা আমি তুই বোধহয় ভুলে যাচ্ছিস এই শহরের প্রতিটা মানুষ এই বীরেশ্বর ঘরামিকে সম্মান করে। বাবা। আর সেই বীরেশ্বর ঘরামির পুত্র তুই। বাবা। তাই এই বিয়ে হবে না। বাবা, আমি তাকে বিয়ে করবো বলে কথা দিয়েছি। কথাতে ফিরিয়ে নে ভাই, কথাতে ফিরিয়ে নে। আমি তোর বড় দাদা হিসাবে বলছি, ওই মেয়েটাকে তোকে ভুলে যেতে হবে। কেমন করে? কেমন করে আমি তাকে ভুলে যাবো বল? এই দাদা, আরে বল না, কেমন করে আমি তাকে ভুলে যাবো? আমি ভুলে যেতে পারি তোকে, ভুলে যেতে পারি বাবাকে, আমি ভুলে যেতে পারি আমার ছোট বোনকে, কিন্তু কিন্তু ওকে আমি ভুলতে পারবো না রে দাদা। ওকে আমি কিছুতেই ভুলতে পারবো না। কি বলতে পারবে না? তোমার সাথে ওই ছোট লোকের মেয়েটার বিয়ে হলে এই বংশ কলঙ্ক লেগে যাবে। তুমি যদি বিয়ে করো দাদা সংসার ছেড়ে চলে যাবে। তুমি কি চাও তোমার এই কুকর্ম দেখে ড্যাডি আত্মহত্যা করো? এ ভাই বল, তোর কাছে কে বড়, তোর প্রেম না আমাদের এই পরিবার? হ্যাঁ, আমার কাছে আমার পরিবার বড়, কিন্তু কিন্তু তার চেয়ে আমার প্রেম আরো 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 বেশি বড়। আমি বুঝতে পারছি না তুই কেন এত অবুঝ হচ্ছিস। আমিও বুঝতে পারছি না কেন তুই এই সম্পর্কটা কেটে দিতে পারছিস না। এটাই তোর শেষ সিদ্ধান্ত। হ্যাঁ বাবা, হ্যাঁ এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমার শেষ সিদ্ধান্তটা তুই শুনে রাখ। তুই যদি ওই মেয়েটাকে বিয়ে করিস তাহলে সারা জন্মের মতো এই বাড়ির দরজা বন্ধ। বাবা বাবা, এই বিয়েটা যদি না হয় তাহলে তাহলে আমি আত্মহত্যা করবো। সাবাস বেটা সাবাস, তুই জিতে গেলি। হ্যাঁ রে, তুই জিতে গেলি রে, জিতে গেলি। তোর ভালোবাসার কাছে, তোর প্রেমের কাছে তোর বাবা ঝেড়ে গেল রে, তোর বাবা ঝেড়ে গেল। ওরে হতভাগা, আমি তো তোকে পরীক্ষা করছিলাম রে। জোর সঙ্গে তোর বিয়ে হবেই। আরে না, হয় না। ভাই বাবার মতো আমিও তোকে পরীক্ষা করছিলাম। আমি দেখছিলাম তোর প্রেম কত নিবিড়, তোর ভালোবাসা কত পবিত্র। দাদা দাদা ড্যাডি তোমাদেরকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? সামান্য ড্রাইভারের বোন বলে তুই তাকে অসম্মান করতে পারিস না। ড্যাডি তুমি কি পাগল হয়ে গেলে? পাগল আমি হইনি, পাগলি হয়ে গেছিস তুই। ঠিক আছে তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি তোমাদের মধ্যে নেই। রেবি সরে যা, রেবি। ছোট বাবু, ট্রেনের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ তাই চলো রামুদা, তাই চলো। ভাই দাদা আমি আসছি। সাবধানে যাবি, ঠিক আছে দাদা, ভালো মন্দ খাওয়া দাওয়া করবি, অবশ্যই খাবো। গিয়ে একটা ফোন করবি। ঠিক আছে দাদা, ঠিক আছে, আমি আসছি বাবা, আমি আসছি। ঝোঁকে গো ঈশ্বর। বোকা, নেহাতেই বোকা। যাবার অর্থ তুই ছোট লোক বাড়ির মেয়েটা হবে বাড়ির ছোট বউ। মারলাম ওই মেয়েটার সম্পর্কে আর একটা বাজে কথা বললে এমন মারবো যে কেউ ঠেকাতে পারবে না। বাবা আমি চুপ! কোনো কথা নয়। আমি বুঝতে পারছি না ওই মেয়েটার প্রতি তোমার দরদ কিসে। হ্যাঁ, দরদ আছে, দরদ আছে, দরদ আছে। তার কারণ ওই মেয়েটার সঙ্গে আমার একদিন দেখা হয়েছিল, ওর সঙ্গে কথা বলে আমি বুঝতে পারলাম ওর মধ্যে মানবিকতা আছে, ও মানুষের মূল্যবোধ বোঝে। তাই ওই রকম একটা মেয়েকে এ বাড়ির বউ করে নিয়ে আসা সৌভাগ্যের ব্যাপার। তাছাড়া রক্তিমের পছন্দকে আমি তারিফ করি। আমার ভুল হয়ে গেছে বাবা, আমার ভুল
ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। কিন্তু তোমাকেও একটা কথা বলে রাখি বাবা, ওই লক্ষ্মী প্রতিমার পায়ে বাড়িতে পড়ার আগে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। আরে যা যা যা, যত তাড়াতাড়ি পারিস তুই এখান থেকে চলে যা বাবা। তোর বাবা যখন একবার বলেছে তখন যত তাড়াতাড়ি পারিস তুই এখান থেকে চলে যা। Shut up! এই বীরেশ্বর ঘর আমি একবার যে কথা মুখ দিয়ে বলে সে কথা সে ফিরিয়ে নেয় না। মাইন্ড ইট। ঝোঁকে গলে ঈশ্বর পুষ্পা, পুষ্পা ঘর আমি, লোকে বলে আমি নাকি যত হরমি। ওই জবা এবাড়ির ছোট বউ হবে না, হবে এবাড়ির বড় বউ। আমার ভাই দিল্লি থেকে ফিরে এসে দেখবে তার প্রেমিকা তার বড় বউ। জাস্ট ওয়েট এন্ড সি। জবা, 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 কোথায় তুই লক্ষ্মী বোন আমার? আরে তাড়াতাড়ি ওই সুখবর আছে, ছোটবাবু দিল্লিতে দরকার মিটিয়ে আজই বাড়ি ফিরে আসছে। তুই তাড়াতাড়ি চা করে আন, আমি স্টেশনে ছোটবাবুকে আনতে যাব। জবা, 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 কোথায় তুই? তাড়াতাড়ি আয় বোন, তাড়াতাড়ি আয়। দাদা এই নাও চা। বাহ, দারুণ সেজেছিস তো। ছোটবাবু তো নিকৃষ্ট পরে তোকে দারুণ লাগছে। তাই নাও, দে দে ভালো। চা দে। বাহ বাহ বাহ, দারুণ লেবু চা বানিয়েছিস তো। তাই? শোন বোন, আমি স্টেশনে ছোটবাবুকে আনতে যাব। কি বললে দাদা? ছোটবাবু, ছোটবাবু আজ আসছে? তার বলছে কি? হ্যাঁ। তবে তবে আমার মনে হয় ছোটবাবু আগে তোর কাছেই আসবে। সত্যি বলছো দাদা? তাহলে দেরি করো না, তুমি তাড়াতাড়ি যাও। আরে যাচ্ছি রে বাবা, যাচ্ছি। না কাপটা ধর। আচ্ছা ঠিক আছে। শোন বোন, তবে তবে তুই একটু সাবধানে থাকিস, দাদা। কারণ শত্রু তো শেষ নেই। তাহলে এখন আমি আসছি বোন, আসছি আসছি। তুমিও সাবধানে যেও দাদা, সাবধানে যেও। ও আজ আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। রক্তিম, রক্তিম বাইরে থেকে ফিরে আসবে, এসে সে আমাকে বিয়ে করবে। আমি হব ওই ঘরের বাড়ি ছোট বোন। ও ভাবতে পারছি না, আজ আজ আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। সে আমার কাছে এলে আমি তাকে বলবো, একবার দুইবার তবু যতবার, একবার দুইবার তবু যতবার বাসিব ভালো তোমারে, যদি শতবার বাসিব ভালো তোমারে,
তোমার ভাসুর চেহারাটা দেখে তো মনে হচ্ছে কোনো ডোবার ম্যান কুকুর। বীরেশ্বর ঘোর, আমি তোমার শ্বশুর। কি চাই এখানে? তোমাকে লজ্জা করেন আপনার? আপনি তো জানেন আপনার ছোট ভাই আমার হবু স্বামী। সে গুড়ে বলি, এখন আমি হব তোমার অরিজিনাল স্বামী। তোমাকে আজ আমি বিয়ে করব। বিয়ে? বিয়ের পর তুমি হবে ঘর, আমি পরিবারের বড় বউ। আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমরা গরিব, এই কথা ঠিকই। আমার দাদা আপনাদের বাড়ি চাকরি করে, এ কথাও সত্য। তাই বলে এই নয় যে আমার মান ইজ্জত আমি আপনাদের বাড়ি বিক্রি করে দিয়েছি। মান ইজ্জত, ওই ছোট মুখে বড় কথা পুষ্প শোনে না, তাই সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকিয়ে দেবো। আপনি কি মানুষ? पुष्प और नहीं वाया হে বাবা, মরে গেল নাকি রে বাবা? নিঃশ্বাস প্রশ্বাস তো কিছুই করছে না, তার মানে মরে গেছে। বেচারি বেচারি অতিরিক্ত ধকল সহ্য করতে পারলো না, মারা গেল। কিন্তু এখন আমি কি করব? না, ওর বিয়ে করার শখটাই মিটিয়ে দেবো। জীবিত থাকতে তো আর বিয়ে করা হলো না, তাই মরার পর শাঁকা সিঁদুর পরিয়ে দিয়ে ওকে ওই স্বর্গে পাঠিয়ে দেবো, যাতে আমাকে হারামি না বলতে পারে। আচ্ছা, আপনারা কিন্তু সবাই সাক্ষী থাকলে না? আমি একটা কুকাজ করেছি তো, এবার একটা সুকাজ করবো, যাতে ও আমাকে হারামি না বলতে পারে। দাঁড়ান, শাঁকা সিঁদুরটা পরিয়ে দিয়ে পড়ো শোনা, শাঁকা সিঁদুর পড়ো। এই হাতে পড়ো, এই হাতে পড়ো। খুব ভালো আছে। জয়ং হরিজং তব তদস্ত্রীজং মম, জয়ং হরিজং তব তদস্ত্রীজং মম, জয়ং হরিজং তব তদস্ত্রীজং মম। মায়েরা বৌদিরা একটু জোরে উলুধ্বনি দিন তো, সিঁদুর দান করবো সবাই মিলে, সবাই মিলে। মিষ্টি আনতে মনে নেই। এই সোনা সোনা, আর কিন্তু আমাকে দোষ দিতে পারবে না, শাঁখা সিঁদুর সব পরিয়ে দিয়েছি। চলি। এই রে, লাশটা তো এখানে থাকলে কেলেঙ্কারি হয়ে যাবে, তার চেয়ে এক কাজ করি, ওকে ফেলে দিই ওই নদীর জলে। কোথায় তুই লক্ষ্মী বর আমার? আরে ছোট বাবু এসে গেছে, তাড়াতাড়ি আয়। যাবা যাবা। দেখি ছোট বউটা নেকলেসটা এখানে পড়ে আছে কেন? ছোট বউটা নেকলেস
ব্যাপার কি ব্যাপার? এখানে তো রক্ত কেন? তাহলে কি জবার কোনো বিপদ? ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু, কি হয়েছে? কি আমার তোমার নেকলেস এখানে এখানে এত রক্তের দাগ, তাহলে আবার জবাব? এটা এটা তো, ও মাই গড! ছোট বাবু, আমার জবা কোথায়? জবা কি হয়েছে জবার? তুমি আসবে বলে জবা সুন্দর সাজে সেজে, তোমার তো নেকলেস পরে জবা এই ঘরে ছিল ছোট বাবু। জবা এই ঘরে ছিল। হ্যাঁ, তারপর বল। আমার মন বলছি জবাকে কেউ খুন করেছে। জবা করতে পারে না। জবা আমার জীবন, জবা আমার স্পন্দন, জবা জবা আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যেতে পারে না, রচিত পারে না, পারে না। তাহলে আমার জবা বেঁচে আছে, বেঁচে আছে, অচিন্তা বেঁচে আছে। আমার মনে হয় জবা কোনো না কোনো ঘটনার শিকার হয়েছে। ছোট বাবু, আমি আমার জবাকে ছেড়ে কিছুতেই বাঁচতে পারবো না ছোট বাবু, কিছুতেই বাঁচতে পারবো না। ছোট বাবু, যে আমার বোনের এত বড় ক্ষতি করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, তাকে আমি খুঁজে বের করবোই। আর দেরি করলো ছোট বাবু, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, তাই চল, তাই চল, তাই চল অজিত, তাই চল। আমিও খুঁজবো আমার জীবনের সত্য, আমিও খুঁজবো আমার ভালোবাসার গভীরতা, আমিও খুঁজবো আপন সম্পর্কে সর্ষের মধ্যে ভূত। আমি আসছি, আমি আসছি। হায়র মার জোর হে আল্লাহ হে রামা, হায়র মার জোর হে আল্লাহ হে রামা, হায়র মার জোর হে আল্লাহ হে রামা। দোল 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 প্যালে দোল, জল ভাসি সব কিছু থাইকা। দোল 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 প্যালে দোল, জল ভাসি সব কিছু থাইকা। মোর পানিতে ঘর বন্দরে আছে তোর লাইগা। দোল 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 প্যালে দোল, জল ভাসি সব কিছু থাইকা। দাদা, তোকে জিজ্ঞাসা করবো? বল না, বল। বলছি কাল রাত থেকে এখনো পর্যন্ত আমাদের নতুন বৌদির মুখ দেখলি না কেন? ও এই কথা, তাহলে শোন, ওদের বংশের নিয়ম অনুযায়ী নতুন বউ বিয়ের একদিন পরে তার শ্বশুর বাড়িতে যাবে, তারপরে তার মুখ দেখা হবে। ও তাই? আকাশ বাবু, বলুন। আকাশে প্রচন্ড মেঘ করেছে, আপনারা সাবধানে থাকুন। যে কোনো মুহূর্তে ঝড় উঠতে পারে। আপনি শক্ত করে হালকা ধরুন। কোথায় গেলি সব? ওরে ঝড় থেমে গেছে, কোথায় গেলি সব? কি সর্বনাশ হলো গো? বিয়ে করে নতুন বউ সে কোথায় গেল? বাড়িতে কি মাকে কি কৈফিয়ত দেবো আমি? প্রচন্ড সর্বনাশা ঝড়ে সব কিছু তছনছ করে দিয়ে চলে গেল। না 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 না, আমার তো পিছিয়ে বলে চলবে না, খুঁজতে হবে, খুঁজতে হবে, আমাকে বেশি করে খুঁজতে হবে। কুসুম, কুসুম, এ কুসুম, কুসুম, কুসুম। কি হলো, তুমি হাসছো কেন? প্রচন্ড ঝড় বৃষ্টিতে নৌকো ডুবে হয়ে যাওয়ার পর আমরা সবাই হারিয়ে গিয়েছিলাম।
কি সর্বনাশ, কুসুম কি তাহলে স্মৃতিভ্রষ্ট হয়ে গেল? আমি তোমার স্বামী। হায় ঈশ্বর, বিয়ে করে নতুন বউ সেও স্মৃতিভ্রষ্ট হয়ে গেল। না 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 না, আমার তো পিছিয়ে বলে চলবে না। কুসুম, 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 চলো চলো আমরা বাড়ি ফিরে যাই। তা বললে কি হয়? আমি তোমাকে বাড়িতে নিয়ে যাবো, তোমাকে ডাক্তার দেখাবো, তোমাকে সুস্থ হতে হবে। বলো কি শর্ত? অসম্ভব। বেশ, তোমাকে সুস্থ করে তোলাটা স্বামী হিসেবে আমার কর্তব্য, তাই তোমার শর্ত আমি মেনে নিলাম। এবার চলো চলো কুসুম, আমরা ফিরে যাই আমাদের বাড়ি। যেটা সত্যি সেটাকে তার অবিশ্বাস করা যায় না রে মিতা। তুই একা কেন রে ছোটদা? এই বর্দা কোথায় বল না? আমাদের বর্দা নতুন বৌদি ওই নদীর জলে তলিয়ে গেছে। হতে পারে, হতে পারে। ঠাকুর, ঠাকুর তুমি তো রক্ষা করো, ওদের তুমি রক্ষা করো। মা, আমার মনে হয় তুমি দাদার শ্বশুরবাড়ির লোকের সাথে একবার কথা বলো। চুপ কর, চুপ কর। দাদা শ্বশুরবাড়ির লোকজন আছে যে তাদের সঙ্গে কথা বলবো? তার একটা কাজ কর পলাশ, মা একজন ব্রাহ্মণ ডেকে ওদের শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা কর। তুমি এমন কথা বলো না মা, এমন কথা বলো না। এমনও তো হতে পারে দাদা বৌদি আবার ফিরে আসলো। সেগুলি মানে আমি বলছি ওরা কোনোদিন এখানে ফিরে আসবে না। আসবে না, আসবে। আমার মন বলছে দাদা বৌদিকে একদিন ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। দেখো, ঠ্যাং দেখলে গা জ্বলে যায়। আমি বলছি ওরা আর কোনোদিন এখানে ফিরে আসবে না। এসেছি মা, আমি আবার তোমার কাছে ফিরে ওই তো এসেছি। দাদা ফিরে এসেছে। দাদা 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 তুই ফিরে এসেছিস। দাদা এসেছি ভাই, ফিরেছি। বোন, ভগবানের দয়ায় আবার আমি তোদের কাছে ফিরে এসেছি রে। পৃথিবীর কোনো শক্তি আর আমাকে মেরে ফেলতে পারবে না রে। কিন্তু দাদা, মা বলছিল তুই নাকি মা তো ঠিক কথাই বলেছিলে, মা তো ঠিক কথাই বলেছে। সারা পৃথিবীর কাছে, সারা পৃথিবীর কাছে আজ আমি মৃত। দাদা তুই বেঁচে আছিস এ আমি কল্পনা করতে পারছি না। তোদের ভালোবাসা আবার আমাকে তোদের কাছে ফিরিয়ে দিয়েছে রে। আমরা যে বেঁচে আছি বিশ্বাস হচ্ছে না, কেমন যেন সব স্বপ্ন বলে মনে হচ্ছে। স্বপ্ন না রে, স্বপ্ন নয়। আমরা আমাদের নিজেদের টানে আবার সবাইকে ফিরে পেয়েছি। নিজের টানে মানে? তাহলে নতুন বৌদি কোথায় রে? এসেছে রে বোন, এসেছে। এসেছে? বৌদি আমার সঙ্গেই এসেছে। নতুন বউ এসেছি, তাহলে কোথায় আছে? ওই তো বৌদি আসছে। একই তোমার কপাল ফেটে যে রক্ত বের হচ্ছে। আমি কিছু করিনি, কিছু করিনি। আমি তো পেলে গেলে বলতে পেলে গেছিলাম, কিন্তু কিছু লোক হতে দিয়েছে। আমার মাথায় চুপ করবে, মাথাটা পাঠিয়ে দিল। ও রে বেদন ব্যথা। আর কি বলেছে জানো? কি বলেছিল ওরা?
উচিত শিক্ষাই দেব। এই রকম বিলপুলু থামি থামি দাই ওদিকে বকে দাও, ওদিকে তুমি খুব সাধন করে দাও, তুমি প্রমাণ করে দাও যে তুমি আমাকে কত ভালোবাসো। যে হাসি আমার এই কাঁদে এ তো দেখছি একটা পাথর পাগলি। কুসুম কুসুম তুমি শান্ত, কুসুম তুমি শান্ত হও। কুসুম কে করছো? কুসুম শান্ত, কুসুম কি করছো? মাকে মারছো? কুসুম বড্ড বাড়াবাড়ি হয়েছে। কুসুম কুসুম মাকে কুসুম ছাড়ো মাকে। এসো এসো দিকে, এসো এসো বলছি, এসো 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 দিকে। তোমার এত বড় সাহস, তোমার এত বড় সাহস যে তুমি আমার মায়ের গায়ে হাত দাও, এত বড় সাহস তোমার। সাহস দিকে আমি অবাক হয়ে যাচ্ছি। না বাবা, দাদা তুই এ কি করলি? নতুন বৌদিকে মেরে অজ্ঞান করে দিলি? হ্যাঁ দিলাম দিলাম। নববধূ হয়ে এ বাড়িতে পা রাখার প্রথম পুরস্কারটা দিলাম। এবার এবার তোমরা যাও এখান থেকে, আমাকে আমাকে একটু একা থাকতে দাও, একা প্লিজ প্লিজ গিভ মি অ্যালোন। আমাকে আমাকে একটু একা থাকতে দাও, একা। দাদা I shall get out! Get out! Get out! আমি আকাশ। তুমি এসেছো, দেখো না সরাসরি তোমার যন্ত্রণায় পেতে যাচ্ছে। ও কি ভীষণ যন্ত্রণা। কুসুম কুসুম তুমি আমাকে ক্ষমা করে দাও। কুসুম তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো কুসুম, আমি অনিচ্ছাকৃত ভাবে। জানি তো আর সেজন্য মৃত্যু কষ্ট পাইনি, একটু ব্যথা লাগেনি, কারণ তুমি তো আমার স্বামী। কথাই বলে না, শাসন করে যে সোহাগ করে যে, আর তাই তো আমি যদি অন্যায় করি তুমি আমাকে খুব মারবে, খুব শাসন করবে, তাতে আমি একটু কষ্ট পাবো না। হ্যাঁ, একটু কষ্ট পাবো না। শুধু শুধু ওদের মতো তুমি আমাকে পাগলি বলো না। বেশ, বলবো না পাগলি। আগে আগে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না তো? দেব না তাড়িয়ে। তাহলে আমি কিন্তু মারা যাবো। কি হলো? আউল করে আমার মুখের দিকে তাকিয়ে তুমি কি দেখছো? তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, তোমার অধরে ওগো যে হাসির মধু মায়া। ও
ডিপার্টমেন্ট না একটা লাশও খুঁজে পাচ্ছেন না, অথচ মাস গেলে মাইনে পাচ্ছেন, আবার ঘুষও খাচ্ছেন। কি করবো বলুন বীরেশ্বর বাবু, আমি বা আমরা যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু কখনো কোনো সন্ধান মেলেনি। সন্ধান মেলেনি না সন্ধান নেওয়ার চেষ্টা করেননি? এই আপনাদের মতো পুলিশ অফিসারদের জন্য আজ সাধারণ মানুষের এই অবস্থা। আচ্ছা, আপনাকে এই পুলিশের চাকরিটা কে দিয়েছে বলুন তো? কেন সরকার? এই সরকার আর নেই দরকার। কি বলছেন আপনি? আচ্ছা, আপনার শিক্ষাগত যোগ্যতা কত? গ্র্যাজুয়েশন কমপ্লিট। আপনি তাহলে সমাজের একজন উচ্চ শিক্ষিত মানুষ, কোনো সন্দেহ নেই। তো আমার মনে হয় ওই ভগবান ভুল করে আপনাকে মানুষ করে পাঠিয়েছে। যদি কুকুর করে পাঠাতো তাহলে বোধহয় ভালো হতো। আপনি আমাকে কুকুর বললেন? হ্যাঁ, বললাম। কার কুকুর টাকার গন্ধ শোকে না, শোকে মৃত লাশের গন্ধ। আই মিন 7 দিনের মধ্যে ওই মেয়েটার সংবাদ আমার চাই। আর তা না হলে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে। তার চোখের জল আমি দেখতে পাচ্ছি না। আপনি চিন্তা করবেন না, আজ থেকে ফোঁস বাড়িয়ে দিয়ে মেয়েটাকে খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, তাই করুন। এখন আমি যাচ্ছি বীরেশ্বর বাবু, যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, তাকিয়ে দেখুন সারা সমাজটা একটা জমজমাট বাজার। সবাই এখানে টাকা রোজগার করার জন্য দোকান খুলেছে, দোকান। ওই দেখুন অভাবষ্ট, ওখানে মা তার সন্তানকে বিক্রি করে টাকা রোজগার করছে। ওই দেখুন আদালত ভ্যারাইটি স্টোর, ওখানে উকিল কালকোট করে তার ন্যায় নীতি আদর্শকে বিক্রি করছে। ওই দেখুন মেডিকেল ভবন, ওখানে ডাক্তাররা টাকা রোজগার করার জন্য তার মানবতাকে বিক্রি করছে। আর ওই দেখুন যৌবন ভান্ডার, ওখানে ইয়ং মেয়েরা টাকা রোজগার করার জন্য তার যৌবনকে বিক্রি করছে। ওই দেখুন ধর্মের হার্ডওয়াশ দোকান, ওখানে ধর্মের দাঁড়িপাল্লাতে সাম্প্রদায়িকতার বাটখারা চাপিয়ে কেজি দরে কেউ আল্লাহকে, কেউ আবার ভগবানকে বিক্রি করছে। তাহলে বলুন আমরা পুলিশরা তো কোন ছাড়? সবাই এখন টাকা রোজগার করার জন্য দোকান খুলেছে। তাই একটা কথা মনে রাখবেন, সিগারেট খাওয়া যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তেমনি টাকাকে উপেক্ষা করা নিজেদের পকেটের পক্ষে ক্ষতিকর। চলে, গুড বাই। অপদার্থ, এইসব অপদার্থ পুলিশের জন্য আজ সাধারণ মানুষের এই অবস্থা। কিন্তু এত রাত হয়ে গেল, আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? ছেলে মেয়েগুলো গেল কোথায়? রামু, রামু, আমাকে ডাকছেন বাবু? হ্যাঁ, এত রাত হয়ে গেল কাউকে দেখতে পাচ্ছি না। তিনটে ছেলে মেয়ে, এরা গেল কোথায়? কি বলবো বাবু, রিমি দিদিমণিটা প্রত্যেকদিন ক্লাবে কিংবা পার্টিতে যায়, কখন আসে সেটা আর জানে। আর ছোট দাদা বাবু জগা দিদিমণি হারিয়ে যাওয়ার পর কখন আসে কখন যায় সেটা আর জানে। আর বড় দাদুর কথা বলতে কি, তাকে তো আমি চোখেই দেখিনি। রামু, তারা কি ভুলে গেছে যারা বীরেশ্বর ঘরামের বাড়ি, তারা রাত্রি করে এলে বলে দিবি সারা রাতের জন্য এই বাড়ির দরজা বন্ধ। আর তা যদি না শোনে তাহলে তারা দেখতে পাবে এই বীরেশ্বর ঘরামি ভয়ঙ্কর হতে পারে। রিমি, রিমি, কি বলবেন ড্যাডি? কটা বাজে? রাত 10টা। রাত 10টা বেজে গেছে। এত রাত অব্দি কোনো ভদ্র ঘরের মেয়ে বাইরে ঘোরাঘুরি করে? এটা তো নতুন কথা নয় ড্যাডি। আমার সামনে দাঁড়িয়ে এইরকম একটা নোংরা পোশাক পরে কথা বলতে তো লজ্জা করছে না? এই পোশাক তো আমি প্রথমবার পরছি না ড্যাডি। মারি, মা তুই কেন বুঝতে পারছিস না? তোর যে বিয়ের বয়স হয়ে গেছে, এখন এইসব পোশাক পরে ঘোরাফেরা তো ঠিক নয়। তাছাড়া পলাশের সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করে ফেলেছি। না ড্যাডি, এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে পারবো না। কপালে সিঁদুর, হাতে শাখা আর মাথায় এক হাত ঘুমটা নিয়ে গোলাবাদে ঘরে বসে থাকতে পারবো না। দিদিমণি, একটা কথা জিজ্ঞাসা করবো, তোমার বয়সী মেয়েরা বিয়ের পর ছেলে মেয়ের মা হয়ে গেছে, আর তুমি? যেখানে লোক সেখানে থাকার চেষ্টা কর, আর তা না হলে গলার ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। শুধুমাত্র তোমার জন্য। এই চাকরটা তার নিজস্ব পরিচয় ভুলে গেছে। দিদিমণি, তোমার বাবার কত পরিচয়, তোমার বাবার কত মান সম্মান আছে, বংশ মর্যাদা আছে, আর তুমি দিন রাত মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছ। কেন চুপ করবো? তুমি ঘরের মেয়ে হয়ে মদ খেয়ে উত্তম নৃত্য করবে, তোমায় দেখলে মনে হয় তুমি একটা রাস্তা।
আমার সামনে দাঁড়িয়ে রামুকে তুই তুমি কিন্তু তোমার চাকরকে জানিয়ে দিও ড্যাডি, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটা শিখে নিতে। দেখলি দেখলি রামু, দেখলি আমার মেয়ে হয়ে আমাকে কেমন জ্ঞান দিয়ে গেল। এর জন্য তো আপনি দায়ী। গিন্নিমা মারা যাবার পর আপনি তাদের মাথায় তুলে রেখেছেন। রামু, এখন বুঝুন, বুঝুন কি জ্বালা। সরে সরে বাবা, সরে। আমার ভুল হয়ে গেছে, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। রক্তিম! বাবা ওরে ওরে, তুই মদ খাচ্ছিস? কেন খাচ্ছিস রে? তোমাকে কেন খাচ্ছিস? মদ খেলে কি তোর মনের ঘাট শুকোতে পারবি? তোর জবা কি তোর কাছে ফিরে আসবে? বাবা বাবা, বাস্তব জীবনের কষ্টটা তুমি বুঝবে না, আর সেই কষ্টটা দূর করার জন্য আমি মদ খাচ্ছি বাবা। কেন খাচ্ছিস? তোমাকে কেন খাচ্ছিস? ওরে, আমি তো পুলিশকে বলেছি, তারা বলেছে যত তাড়াতাড়ি পারে তোর জবাকে খুঁজে এনে দেবে। তারা যদি দেরি করে আমি কি করতে পারি বল? তোমাকে আর কিছু করতে হবে না বাবা, তোমাকে আর কিছু করতে হবে না। যা করার আমি করবো। হ্যাঁ, আমি 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 আমার প্রেম যদি সত্যি হয়, আমার ভালোবাসা যদি পবিত্র হয়, তাহলে আমার মন বলছে আমার জবা আমার কাছে একদিন ফিরে আসবে। হ্যাঁ বাবা, তুমি দেখে নিও জবা। যাও যাও বাবা, যাও। রাত্রি অনেক হলো, এখন তুমি বিশ্রাম নেবে, যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসি রে, আমি আসি বাবা। ও হ্যাঁ, ঠিক কথা বলছিলাম বাবা। যদি পারিস যত তাড়াতাড়ি তোর এই হাতের মদের বোতলটা তুই ফেলে দে বাবা, তোর ভালো হবে রে, তোর ভালো হবে। এটা তোর বাবার আদেশ। আর তা না করলে তোর এই অধম বাবাটা ভীষণ কষ্ট পাবে রে বাবা। তোর এই অধম বাবাটা ভীষণ কষ্ট পাবে বাবা। ভীষণ কষ্ট। বাবা, ছোট দাদা বাবু, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বল। জবা মায়ের অবস্থা এমন কে করলো? তুমি নিজে অনুমান করতে পারো না? ও সর্ষের মধ্যে যে ভূত রাবো, সেই ভূতটাকে তাড়িয়ে বের করে দিতে পারো না? দেবো দেবো রে রামু, দেবো। সময় যখন হবে তখন নিশ্চয়ই বের করে দেবো। যা, এখন তুই এখান থেকে চলে যা। না, আমি যাবো না। তোমাকে না খাইয়ে আমি এখান থেকে যাবো না। বল তোমাকে ইসলাম, এখান থেকে চলে যা বলছে। ছোট দাদা বাবু, তোমার না খেয়ে গিয়ে শরীর অবস্থা কি হয়েছে তুমি নিজে অনুমান করতে পারছো না? আরে আমি তো মরে যাইনি রে। ছোট দাদা বাবু, আমি তো বেঁচে আছি। আরে রামু, আমি তো বেঁচে আছি। এই, তুই দাঁড়িয়েছিস কেন? আরে যা, চলে যা এখান থেকে। যাচ্ছি যাচ্ছি ছোট বাবু, যাচ্ছি। আমি তো বাড়ির চাকর, আমার কথা শোনার মতো এ বাড়িতে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আরে হ্যাঁ হ্যাঁ, তোরা সবাই চলে যা। আরে সবাই চলে যা। এই দুনিয়া আমার কেউ নেই, কেউ নেই। শুধু এই মদই হলো আমার জবা। তাই তো মদ খেয়ে আমি আমার জীবনটাকে শেষ করে দেবো। আমি জীবনটাকে শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ। मुझको भी न है जीने दो, मुझको भी न है जीने दो, मुझको भी न है जीने दो, मुझको भी न है जीने এত এত রাত হলো তুই মদ খাচ্ছিস, তোর হাতে মদের বোতল দেখলে বাবা কি ভাববে বলতো? কি ভাববে? তাতে তাতে আমার কিছু যায় আসে না। আমি তো মদ খাচ্ছি আমার নিজের জ্বালা জোড়ানোর জন্যে, আর আমার দাদা মদ খায় গোষ্ঠীর ষষ্ঠী পূজা করার জন্যে। কি বলছিস তুই? তোকে খুব টেনশন মনে হচ্ছে না? এক কাজ কর, তুই ওই বোতলটা ফেলে দে। এই বোতল থেকে একটু মদ খেলে দেখবি দেখবি সব টেনশন দূর হয়ে গেছে। হোয়াট ননসেন্স! তুই
আমার ছোট ভাই ভাইকে বড় ভাইকে মদ খাওয়ার কথা বলছি। এই তোর মাথা ঠিক আছে তো? আরে মাথা গড়াবার কি আছে? মাথা গড়াবার কি আছে? দাদা, তুই আমার কথাগুলো বুঝতে পেরেছিস? না না, ওটার ভান করছিস। দাদা তুই নিশ্চয়ই রামায়ণ পড়েছিস? পড়েছি। তোর নিশ্চয়ই কিষ্কিন্দের বালির কথাও মনে আছে? মনে আছে। তোর নিশ্চয়ই মহাভারতের দুর্যোধনের কথাও মনে আছে? তার মানে আমি রামায়ণের বালি, মহাভারতের দুর্যোধন। তুই কিন্তু রীতিমতো আমাকে অপমান করছিস। না না না, অপমান তো তাকেই করে যার সম্মান বলে কিছু থাকে। আর তোর তো যাকে ওইসব করে বাদ। দাদা কি বলছিস? জবা কোথায় বল? এই যাওয়ার কথা আমি কি করে জানবো? আমি জিজ্ঞাসা করছি, জবা কোথায় বল? এই যাওয়ার কথা আমি কি করে জানবো? আমি কি করে জানবো? আমি তোর বড় ভাই হয়ে কি ছোট ভাইয়ের কোনোদিন ক্ষতি চাইবো না রে, চাইবো না। এই মা কালী দিব্যি দিয়ে বলছি, মা সরস্বতী দিব্যি দিয়ে বলছি, মা শীতলা দিব্যি দিয়ে বলছি, আমার কুস্তি তোর মাথায় হাত দিয়ে বলছি যাওয়ার কথা আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না, কিচ্ছু। শুধুমাত্র বাবার জন্যে, এবারে প্রেস্টিজের জন্যে আমি মুখে তালা দিয়ে রেখেছি। আর তা না হলে না তোর আসল চেহারাটা আমি সবার সামনে খুলে দিতাম। তার মানে তুই বলতে চাইছিস জবাকে আমি কোথাও লুকিয়ে রেখেছি? দাদা, এই দাদা, এরকম একটা কাজ করতে তোর বিবেকে বাঁচলো না? আরে তোর মনুষ্যত্বের টুতিটা চেপে ধরলো না? দাদা, দাদা, আমি তো তোর ছোট ভাই। সামান্য একটা ড্রাইভারের বোনকে আমি ভালোবেসেছিলাম। আমি তাকে বিয়ে করবো বলে জেদ ধরেছিলাম রে, জেদ। এই দাদা, আরে পারলে তো তুই আমাকে মেরে বলতিস। হ্যাঁ রে, আরে আমাকে 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 দানা করে একটা পরের বাড়ির মেয়েকে মেরে তুই তোর কোন শখ পূরণ করলি বল না? এই দাদা, আরে বল না কোন শখ? হ্যাঁ ভাই, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। তুই ভুলে যাচ্ছিস যে আমি তোর বড় দাদা। বড় দাদা। আরে বড় দাদা, আমার যোগ্যতাটা তো নেই। আর ভাই ভাইয়ের কি সম্পর্ক সেটাও আমি জানি না। তার মানে আমি আমারস এরকম পশম একদম জাত হারামি। রক্তিম এত দুর্বল নয়। একটা কথা মনে রাখিস, তুই যে বাবার সন্তান, আমিও কিন্তু সেই বাবার সন্তান। তুই যে মায়ের দুধ খেয়েছিস, আমিও কিন্তু সেই মায়ের দুধ খেয়েছি। তোর গায়ে যে বংশের রক্ত আছে, আমারও গায়ে কিন্তু সেই বংশের রক্ত আছে। তাই তো বলছি, আমার গায়ে হাত তুলতে এলে না, তোর হাতটা আমি পাট কাটির মতো ভেঙে দেব। তুইও মনে রাখিস রক্তিম, ঝোঁকেগা নেহি শালা। আমার বিরুদ্ধে পাঙ্গা নেওয়ার চেষ্টা করলে ভোগম মায়ের ভোগে পাঠিয়ে দেব রে। শুধু একটিবার বল না দাদা, বল আমার জমা কোথায়, বল না। এই দাদা, আমি তোর হাত ধরে অনুরোধ করছি, বল না দাদা, বল আমার জমা কোথায়। আমি তোর পায়ে পড়ছি, উত্তর দে দাদা। তোর প্রশ্নের উত্তর আমার এই পায়েস লাথে। জবা, এই জবা, তুমি
তুমি এসে একবার দেখে যাও না, তুমি দেখে যাও না, তোমাকে হারিয়ে আজ আমি কত অসহায়। এই যাওয়া যাওয়া, তুমি তো আমাকে কথা দিয়েছিলে, তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমরা সারা জীবন একসঙ্গে পথ চলবো। তাহলে কেন বলো, কেন তুমি আমাকে ফেলে একা একা চলে গেলে? বলো না। আরে তুমি কি পারবে, বলো বলো, তুমি কি পারবে জীবনের এই লম্বা রাস্তায় তুমি একা একা পথ চলতে? বলো না, বলো না যাওয়া, বলো না। और इस दिल में क्या रखा है तेरा ही नाम छुपा रखा है। और इस दिल में क्या रखा है, और इस दिल में क्या रखा है तेरा ही नाम छुपा रखा है, तेरा ही नाम छुपा रखा है। सिर के देखे दिल मेरा तो, सिर के देखे दिल मेरा तो तेरा ही नाम लिखा रखा है, तेरा ही नाम लिखा रखा है, तेरा ही জবা, এই জবা, জবা, এই জবা। হায় 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 হায়, আমার সংসারে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। বলে নাই ঘরে নেই, ছোট কোকা হুট করে বউ নিয়ে বাড়ি এলো। আরে বাবা, আমাকে জানাবার দরকার নেই, কিন্তু যেটুকু মানুষ করলো, কষ্ট করে ডাক্তারি পড়ালো, তাকে তো একবার জানাতে পারতিস। তবে যাই বলুন, ছোট বৌমা কিন্তু আমার মতোই হবে, দেখলেই বোঝা যায়। আজ আজ আমি তোকে মেরে ফেলবো। না না, মেও না, মেও না, তুমি বিশ্বাস করলে আমি ইচ্ছে করে তোমার চশমাটা ভাঙিনি। তুমি ইচ্ছে করে ছোট বৌমার দাবি চশমাটা ভেঙে ফেলেছ। না মা না, লিমি লিমি আমার ছোট যা, আমার বোনের মতো, তার উপরে আমার কোনো হিংসা নেই। হিংসা যখন করনি, তখন এই দামি কোম্পানির চশমাটা আমার দরকার। তুমি কি এনে দিতে পারবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার কত ব্যস্ত হতে হবে না, আমি দোকান থেকে নতুন চশমা এনে দেব। কি বললি? কিনে আনবি? আমার চশমার দাম কত জানিস? আমি আলতু ফালতু করে মেয়ে নয় যে বাজারে 40 টাকা দামের চশমা আমি ব্যবহার করব। আমার চশমার দাম 5,000 টাকা, 5,000। এত টাকা জীবনে দেখেছিস? কোনোদিন হাতও করেছিস? 5,000 টাকা ইনকাম করতে কত সময় লাগে সেটা তোমার জানা আছে? কিনে আনবে ঢং দেখলে গা জ্বলে যায়। তোমাকে একদম চিন্তা করতে হবে না মা, একদম চিন্তা করতে হবে না। আমি ঠাকুরপোকে বলে দোকান থেকে নতুন জামা এনে দেব। এই যে শোনো, পলাশ কিন্তু তোমার স্বামী নয়, পলাশ আমার স্বামী, তাই আমি তাকে যা বলবো সে তাই শুনবে। মাত্র কয়েকদিন হলে তুমি বাড়িতে এসেছো, আর আসার সাথে সাথে তুমি তোমার চরিত্রের নমুনা দিতে শুরু করে দিয়েছো। আগে বল, ছোট বৌমার দামি চশমাটা তুই কবে কিনে দিবি? এই কথা বলাচ্ছিস? এদিকে আয়। বল, ছোট বৌমার দামি চশমাটা তুই কবে কিনে দিবি? কি হলো, চুপ করে আছিস কেন? কত দিনের মধ্যে আমার চশমা
আমার স্ত্রী 5,000 টাকা দামের চশমাটা ফেরত পাবে? আজ আসুক দাদা, তার কাছে আমি কৈফিয়ত চাইবো, কৈফিয়ত। বাহ ভাই বাহ, আমার কাছে তুই কৈফিয়ত চাইবি? দেখুন, আপনারা সবাই চেয়ে দেখুন, যে ভাইকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম, মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে ভাইকে খাইয়ে ডাক্তারি পাস করালাম, আমার সেই ডাক্তার ভাই, আমার সেই ডাক্তার ভাই আজ আমার কাছে তার বউয়ের দামি চশমাটা ভাঙার কৈফিয়ত চাইছে। এরপরেও কি আপনারা চুপচাপ বসে থাকবেন? আমার সঙ্গে আপনারাও আমার ডাক্তার ভাইকে হাত